প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। সরাসরি শ্রমিকদের হাতে যাক টাকা, 100 দিনের কাজ সংক্রান্ত মামলায় মন্তব্য হাইকোর্টে। ভোটের আগেই নিয়োগ, জানুয়ারি শেষে শুরু হচ্ছে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। উন্নয়নের পাঁচালী নিয়ে আজই রঞ্জিত মল্লিকের বাড়ি অভিষেক, যাবেন রাজ চক্রবর্তীর অনুষ্ঠানেও। টাটার শিল্প এখান থেকে তো গুজরাটে গিয়েছিল, সেখানে হলো না কেন? সুকান্তকে পাল্টা প্রশ্ন চন্দ্রিমার। ধর্নার অনুমতি দেওয়া যাবে না, নবান্ন অভিযান মামলায় হাইকোর্টে ধাক্কা শুভেন্দুদের। মানহানির নোটিশে জবাব মেলেনি, মুখ্যমন্ত্রীকে শুভেন্দুর হুঁশিয়ারি, এবার আদালতে দেখা হবে। 100 দিনের টাকা গরিবের অধিকার, আটকে রাখা ঠিক নয়, বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। কলকাতায় কি ইডি সিবিআই এর বড় অভিযান হবে? পালে পালে অফিসার আসছেন দিল্লি থেকে। সিঙ্গুরে আবার ফিরবে টাটা, আশ্বাস দিলেন সুকান্ত। প্রসূনকে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ, শুভেন্দুকে নোটিশ পাঠালো চাঁচল থানার পুলিশ। নিপা নিয়ে কেন্দ্রে সাহায্য চাওয়া উচিত মমতার, সুকান্ত বলতেই কুণালের জবাব, করোনা ওরাই ছড়িয়েছিল। টাকা রাস্তায় ছুড়ে ফেলা কেলেঙ্কারির নায়ক উনি, বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। ফারাক্কায় তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিডিও অফিসে ভাঙচুর, এসআইআরের নামে নাম কাটার অভিযোগ। আইপ্যাক কাণ্ডে বড় ধাক্কা, টিএমসির উচিত মমতার বিরুদ্ধেই মামলা করা, বললেন ইডির আইনজীবী। জন্ম প্রমাণ নয়, চাকরি বাতিল করে আধার কার্ড নিয়ে বড় রায় হাইকোর্টের। ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, একসঙ্গে 17 জন বিএলও ইস্তফা দিলেন। কোনো শুনানি হবে না বলে বিডিও অফিস ভাঙচুর করলেন টিএমসি বিধায়ক। হাতি পাইয়া, লুচি মকর সংক্রান্ত প্রধান আকর্ষণ সাদুল্লাপুর মেলায়। ভোটের সময় নাকি ইডির তল্লাশি, তৃণমূলের চেঁচামেচি করতে আদালতে ঘোল খাওয়ালেন কেন্দ্রের আইনজীবী। সিঙ্গুরে আসছেন মোদি, বাড়ি বাড়ি আমন্ত্রণ জানাতে গিয়ে মানুষের সঙ্গে মিশে গেলেন সুকান্ত। গরিবের বন্ধু শুভেন্দু, মকর উৎসব উদযাপনে ঝাড়গ্রামে মানুষের সাথে বিরোধী দলনেতা। ভোটের মুখে বাংলাকে ঢেলে দিচ্ছেন মোদি, রেলমানচিত্রে বিরাট উন্নয়ন রাজ্যে। এসআইআর নিয়ে বাড়ছে আতঙ্ক, ফের নির্বাচন কমিশনকে দলদাস আক্রমণ মমতার। শুধু মমতা নন, অফিসারদের বিরুদ্ধেও নিতে হবে কঠোর ব্যবস্থা, বড় দাবি তুললেন দিলীপ। এতদিন চোর বলা হতো, এবার ডাকাত মমতাকে উদ্দেশ্য করে করা আক্রমণ সুকান্তর। আমি সোজা করা লোক, মমতাকে ফের ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর। 100 দিনের কাজের টাকা নিয়ে হাইকোর্টের নজিরবিহীন হুঁশিয়ারি, গরিবের পকেট কি এবার ভরবে? আন্দোলনকারীদের ফাঁসি দিলে ইরানকে চরম হুঁশিয়ারি ট্রাম্পের, খুনি তো আপনি, পাল্টা তেহরানের। আমেরিকার মাটি থেকে ট্রাম্পকে অপহরণের ছক ইরানের, চরম যুদ্ধের হুঁশিয়ারি ওয়াশিংটনের। নিপা আতঙ্কে কাঁপছে রাজ্য, আরও এক নার্স ও চিকিৎসক ভর্তি বেলেঘাটা আইডি হাসপাতালে। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যাত্রীবাহী ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, মৃত অন্তত 22। বাদ যাবে বহু ভোটারের নাম, কমিশনের ভূমিকায় ক্ষোভ উগড়ে ফারাক্কায় গণস্তফা 200 বিএলওর। ইরানে অশান্তির আবহ, ভারতীয়দের অবিলম্বে দেশ ছাড়ার পরামর্শ, তেহরানে দূতাবাসে সতর্কতা। প্রসূনকে দুর্নীতিগ্রস্ত বলায় শুভেন্দুকে নোটিশ পাঠালো পুলিশ, চাঁচলের নতুন রাজনৈতিক তরজা। আমেরিকা তুরুপের তাসের জল, ইরানের পাশে দাঁড়িয়ে বাইডেন প্রশাসনকে চরম হুঁশিয়ারি সৌদি, কাতার, ওমানের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। যে তৃণমূল কংগ্রেস দাবি করে যে রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সকলে ভোট দিন, সেই তৃণমূল কংগ্রেস 2021-এ রীতিমতো লজ্জায় পড়ে গিয়েছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে নিজে দাঁড়ালেও তাকে পরাজিত হতে হয়েছে শুভেন্দু অধিকারীর কাছে। আর তারপর থেকে প্রত্যেকটি সভা থেকেই তার কাছে হেরে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হয়েছেন বলে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সামনে বিধানসভা নির্বাচন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে ভবানীপুর কেন্দ্র থেকে লড়াই করবেন সেই সম্পর্কে মোটামুটি একটা খবর পাওয়া যাচ্ছে। আর যদি ভবানীপুর কেন্দ্রের মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেন, তাহলে নন্দীগ্রামে যেমন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন, ঠিক তেমনভাবেই ভবানীপুরেও তাকে এবার পরাজিত করবেন বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা। গতকাল চন্দ্রকোনা সভা থেকেও সেই একই দাবি করেন তিনি। তৃণমূল দলের শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় হতেই পারেন, কিন্তু তার রাজনৈতিক কৌশল এবং তার রাজনৈতিক প্রভাবের কাছে যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কৌশল অনেক উচ্চমানের, তা তো গত বিধানসভা নির্বাচনে স্পষ্ট হয়ে গিয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে গোটা তৃণমূল কংগ্রেস ভোটের ময়দানে নামে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজিত করে দেখিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার বিজেপির শেষ লড়াইটা দিতে চাইছে। 2026-এর বিধানসভা নির্বাচনে তারা পরিবর্তনের জন্য কোমর বেঁধে ময়দানে নেমেছে। প্রত্যেকটি সভা থেকেই শুভেন্দু বাবু দাবি করছেন এবার তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখিয়ে দেবেন। এদিন চন্দ্রকোনায় বিজেপির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা সংগঠিত করা হয়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পরিবর্তন হলে সুদে আসলে যে সমস্ত হিসেব নেওয়া হবে সে কথা জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, চিন্তা করবেন না, আমি সোজা করা লোক। মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। আর শুভেন্দুবাবুর এই বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে রয়েছেন এবার রাজ্য থেকে এই সরকারকে উৎখাতের ব্যাপারে। আর এই সরকারের যিনি নেতৃত্ব দিচ্ছেন তাকে যেমন নন্দীগ্রামে তিনি পরাজিত করেছেন, ঠিক তেমনি এবার যে ভবানীপুরেও তিনি তাকে পরাজিত করবেন সে বিষয়টি উল্লেখ করে যত নির্বাচনের দিন এগিয়ে আসছে, ততই বিজেপি কর্মীদের উন্মাদনা বাড়িয়ে তৃণমূলের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন শুভেন্দু অধিকারী বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উন্নয়ন কখনো ভোটের আগে বা ভোটের পরে এই দিনক্ষণ দেখে হয় না। উন্নয়নের ইচ্ছাশক্তি থাকলেই উন্নয়ন সম্ভব। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার কথায় কথায় বলে যে বিজেপির পরিচালিত কেন্দ্রীয় সরকার নাকি উন্নয়ন করছে না, বাংলাকে নাকি তারা অন্য চোখে দেখে, বাংলার সঙ্গে নাকি তারা প্রতিহিংসামূলক আচরণ করে। কিন্তু বারবার করে তৃণমূলের এই মিথ্যে কথার রাজনীতি এবং ভাউতাবাজির রাজনীতির পর্দা ফাঁস হয়ে গিয়েছে। এবার সেই বাংলাতেই রেল মানচিত্রে বড় পালক যুক্ত করতে চলেছে কেন্দ্রীয় সরকার, যেখানে 9টি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে 7টি ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে একটি বক্তব্য রেখেছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়ন করতে চায়, রাজ্যের মানুষের কাছে তাদের সুযোগ সুবিধা পৌঁছে দিতে চায়। কিন্তু সেখানে অন্তরায় হয়ে যাচ্ছে তৃণমূল সরকারের প্রতিহিংসার রাজনীতি। তারাই কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে না। তবে সেই সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে কেন্দ্রীয় সরকার যে বাংলার উন্নয়নের জন্য রেল মানচিত্রে নতুন পালক যুক্ত করতে চলেছে, সেই খবর সামনে আসতেই রীতিমতো খুশির বাতাবরণ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। সূত্রের খবর, এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি বড় খবর দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন যে 9টি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে 7টি ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ এবং 2টি ট্রেন পাচ্ছে অসম। তবে পশ্চিমবঙ্গ যে 7টি ট্রেন পাচ্ছে সেগুলো কোথা কোথা থেকে ছাড়বে জানা গিয়েছে যে 7টি ট্রেন বাংলা পাচ্ছে, তার মধ্যে 4টি ট্রেন রয়েছে উত্তরবঙ্গের জন্য এবং 3টি ট্রেন রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে রেল মানচিত্রে উন্নয়নের জন্য বাংলাকে যে ঢেলে দিচ্ছেন নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকার, এবং এর ফলে যে বাংলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতির পথে এগিয়ে যাবে সেই সম্পর্কে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে। দীর্ঘদিন ধরেই 100 দিনের কাজ নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। গতকাল সেই মামলা শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের মন্তব্য, 100 দিনের কাজের টাকা সরাসরি শ্রমিকদের হাতে যাক। তিনি আরও বলেন, যারা মনরেগায় কাজ করেন তারা গরিব, তাই টাকার ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য। রাজ্যে বন্ধ থাকা 100 দিনের প্রকল্প চালু করতে গত বছর জুন মাসে কেন্দ্রকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কোনো কেন্দ্রীয় প্রকল্প অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় কেন্দ্র। শীর্ষ আদালতে মামলাটি ওঠে বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। শুনানি শেষে 100 দিনের টাকা দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রাখে ডিভিশন বেঞ্চ। কিন্তু এই সংক্রান্ত আরও একাধিক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলা শুনানিতে এদিন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র যা অভিযোগই করুক না কেন সবার আগে টাকা দিতে হবে। পাল্টা কেন্দ্রের ডেপুটি
সলিসিটর জেনারেল বলেন, ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল দুর্নীতি হয়েছে, দোষীদের শাস্তি ও তদন্ত চালাতে হবে। আর গোটা দুর্নীতির সঙ্গে রাজ্য যে যুক্ত সেটা প্রমাণিত, তাই তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। রাজ্যের বিরুদ্ধেই মূল অভিযোগ। এখন এই মামলার পিছনে তাদের কী উদ্দেশ্য? দুপক্ষের সওয়াল জবাবের মাঝে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, যারা মনরেগায় কাজ করেন তারা গরিব, তাই টাকার ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য। আমরা সবাই চাই টাকা 100 দিনের টাকা পৌঁছে যাক শ্রমিকদের হাতে। আগামী 17 ফেব্রুয়ারির মামলার পরবর্তী শুনানি। তুমুল অশান্ত মুর্শিদাবাদ। ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল। এসআইআর মানছি না, মানব না, এই স্লোগান তুলে বিডিও অফিসের সামনে প্রথমে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কের। পরবর্তীতে অফিসের ভিতরে ঢুকে বিধায়কের নেতৃত্বে ভাঙচুরের অভিযোগ। সরকারি অফিস ভাঙচুরের নেতৃত্ব দিচ্ছেন খোদ শাসক দলেরই বিধায়ক, যা ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বুধবার দেখা যায় প্রথমে কয়েকজন তৃণমূল কর্মীকে নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন মনিরুল। এর খানিক বাদে তিনিও তার দলবল পৌঁছে যান বিডিও অফিসের ভিতরে। তারপর সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এরপর সাধারণ মানুষজনদের বেরিয়ে যেতে বলেন অভিযুক্তরা। তারপরই দেখা যায় লাথি মেরে টেবিল চেয়ার সব উল্টে দেন তাঁরা। চিৎকার করে বলতে থাকেন, কোনো শুনানি হবে না। এই ঘটনার পর মনিরুল বলেন, হিন্দু ভাইরা আমায় বলছে, রামের নাম শুনলে বলছে আপনার কিছু লাগবে না, আর রহিমের নাম শুনলে তখন 14 গোষ্ঠীর খতিয়ান চাই। এই দ্বিচারিতা চলবে না। আমরা সকলে এই দেশকে স্বাধীন করেছি। যদি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে গুলি খেতে হয়, এই মনিরুল ইসলাম গুলি খাবেন প্রথমে। তৃণমূলের মনিরুল হোক বা আমিরুল, এরা সকলেই ধ্বংসের রাজনীতি করতে এসেছেন। ভারত আলাদা করতে চাইছে। এর নেতৃত্বে বিডিও অফিস ভাঙচুর হবে, সেটা তো স্বাভাবিক। আর পুলিশ দাঁড়িয়ে কি করছিল যখন বিডিও অফিস ভাঙচুর হয়? বাংলায় 4 জন আক্রান্ত নিপায়। এবার সেই নিয়েও চলছে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, নিপা মোকাবিলায় রাজ্য সরকারের উচিত কেন্দ্রের সঙ্গে কথা বলা। অন্যদিকে পাল্টা আবার তৃণমূল নেতা কুণাল ঘোষের জবাব, কেন্দ্রের থেকে রাজ্যকে শিখতে হবে না। করোনার সময় ভোটের দফা বাড়িয়ে রোগ ছড়িয়েছিল কেন্দ্র। গত সোমবার থেকে নিপা ভাইরাসে আক্রান্তের খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে 2 জন নিপায় আক্রান্ত, আরও 2 জনকে সন্দেহ করা হচ্ছে। যেদিন প্রথম খবর এসেছিল ওই দিনই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এ বিষয়ে কথা বলতে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানিয়েছিলেন, পুরো পরিস্থিতি খতিয়ে দেখার জন্য কেন্দ্র থেকে একটি বিশেষজ্ঞ টিম পাঠানো হচ্ছে। এই আবহের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, রাজ্যের উচিত কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাওয়া। যারা জীবাণু বিশেষজ্ঞ রয়েছেন সেই টিমকে উচিত ডেকে পাঠানো, যাতে আর বাংলায় মানুষের প্রাণ না যায়। এদিকে আবার কুণাল বলেন, আমাদের শাখাতে হবে না। সুকান্তবাবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে শাখাতে হবে না। করোনা যখন হয়েছিল তখন মোদী সরকারের অপদার্থতার জন্য সারা ভারতে করোনা ছড়িয়েছিল। তারপর বিনা নোটিশে লকডাউন, কোটি কোটি মানুষ পথে বসেছিলেন। এরপর 2021 সালের নির্বাচনে যখন তৃণমূল বারবার বলেছে করোনা বাড়ছে, ভোটের দফা কমান, তখন জোর করে ভোটের দফা বাড়িয়ে করোনা ছড়িয়েছিল। তাদের কাছ থেকে আজ জ্ঞান শুনব? এই রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালো মতোই বুঝতে পারছেন যে তার কথা মতো চলবে না নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন চলবে নিজেদের আইন এবং নিয়ম অনুযায়ী। আর যখন নির্বাচন কমিশন তৃণমূলের কোনো কথা শুনছে না, তাদের আবদার প্রাধান্য পাচ্ছে না, ঠিক তখনই কি আতঙ্ক বাড়তে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে? এই প্রশ্নটা উঠছে কারণ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আর সেখানেই নির্বাচন কমিশনকে ফের দলদাস বলে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। অতীতে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুহুর্মুহু কথা বলতে দেখা যায়নি। তবে এবার যেভাবে তিনি চিঠি দেওয়া থেকে শুরু করে আক্রমণ করছেন, তাতেই বোঝা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়া নিয়ে যথেষ্ট চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। আর সেই আতঙ্কেই তাদের এই ধরনের বক্তব্য বলে মনে করছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস বুঝতে শুরু করেছে যে এবার তাদের হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে গিয়েছে। যেভাবে অবৈধ ভুয়ো ভোটারদের নাম বাদ যাচ্ছে, তাতে ভবিষ্যতে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাবে বলে দাবি করছেন অনেকেই। ইতিমধ্যেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক বিষয়ে আপত্তির কথা তুলে ধরে জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন। তবে অনেক ক্ষেত্রেই তার সেই বক্তব্য যে প্রাধান্য পাচ্ছে না, তা তিনিও বুঝতে পারছেন। আর সেই কারণেই কি এবার সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনকে আক্রমণ করে তিনি নিজে যে অত্যন্ত আতঙ্কে রয়েছেন, সে বিষয়ে নিজেই কি ধরা দিয়ে দিলেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান?
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, খসড়া তালিকা বের করেছে নির্বাচন কমিশন, এত পাতা উল্টে দেখা সম্ভব নয়। কারণ দর্শানোর সুযোগ না দিয়ে নাম বাদ দেওয়া হয়েছে। কমিশনের সবচেয়ে বড় ভুল নিজের স্বার্থে এবং বিজেপির স্বার্থে মানুষকে খেলা করেছে। মাইক্রো অবজারভার বিজেপির দলদাস। বিজেপির BLA 2 নেই বলে BLA 2দের ঢুকতে দেওয়া হচ্ছে না। 54 লক্ষ মানুষের নাম এসআইকে দিয়ে বাদ করানো হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1 কোটি নাম বাদ দেওয়া চক্রান্ত। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নোটিশ দিল চাঁচল থানার পুলিশ। প্রাক্তন পুলিশ কর্তা তথা তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে নোটিশ পাঠানো হয়েছে। 2 জানুয়ারি চাঁচলের সভা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন শুভেন্দু। সেই মন্তব্যের প্রেক্ষিতেই এবার বিরোধী দলনেতা শুভেন্দুকে নোটিশ ধরালো চাঁচল পুলিশ। 2 জানুয়ারি চাঁচলের সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, খগেনদাকে হারিয়ে দিতে ভুয়ো ভোটে কাউন্টিংয়ে আগের দিন এই প্রসূন একজন ডাকাত চরিত্রহীন লম্পট ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গিয়েছিল। একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার ছিলেন। বালুরঘাটে গেলে যাকে সকলে বলে চরিত্রহীন প্রসূন, তিনি এখন নেতা হয়েছেন। রাজ্য সরকারের পোস্টেও রয়েছেন। 1,20,000 টাকা বেতন পাচ্ছেন। চাঁচল হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের কোঅর্ডিনেটর হয়েছেন। এই মন্তব্যের প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে নোটিশ পাঠানো হয় বিধানসভার বিরোধী দলনেতাকে। পাল্টা অবশ্য প্রসূন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে বলেন, একজন কনস্টেবলকে খুন করেছিলেন, ভয়ে চোটে একজনকে দিয়ে ওই মামলা ব্লক করে রেখেছিলেন। ফান্ডা তো খুলে গিয়েছে, এবার ফাইল তো খুলবে। মৃত কনস্টেবলের স্ত্রী 164 করবেন। শুভেন্দু অধিকারী যেখানে যান সেখানে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ান, একাধিক প্ররোচনামূলক মন্তব্য করেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণ। যদিও এই ঘটনা প্রবাহ প্রসঙ্গে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, শুভেন্দু একটা সম্পূর্ণ রাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক মন্তব্য করেছেন, সেটা আমরা সবাই শুনেছি। যে কেউ মামলা করতে পারেন, আদালতে গিয়ে সম্মানহানির মামলা করতেই পারেন, কিন্তু পুলিশের কাছে গিয়ে কেন FIR করলেন সেটাই বোঝা যাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিঙ্গুরের সভা ঘিরে তপ্ত বঙ্গ রাজ্য রাজনীতি। মোদীর সভায় আমন্ত্রণ জানাতে সাধারণের দুয়ারে দুয়ারে বিজেপি। প্রধানমন্ত্রীর সভার জন্য জমি দিয়েছেন কৃষকরাই। সিঙ্গুরের কৃষকরাই এখন শিল্প চাইছেন। ওই জমিতেই শিল্প হবে বলে দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। তার আরও আশ্বাস, বিজেপি এলে ফিরবে টাটা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলে থাকেন, 34 বছরে বামেদের দুর্গ নাড়াতে সিঙ্গুরের এই আন্দোলন ছিল গুরুত্বপূর্ণ ইস্যু। বামফ্রন্ট সরকার তৎকালীন সময়ে এই সিঙ্গুরে টাটা ন্যানোর কারখানা তৈরি করবে বলে কৃষকদের থেকে জমি অধিগ্রহণ করে। তবে সেই সময় বিরোধী নেত্রী থাকাকালীন বিক্ষোভ দেখিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, CPM কৃষকদের থেকে সেই জোর করে জমি ছিনিয়ে নিয়েছিল, যদিও এর জল বহুদূর গড়ায়। সিঙ্গুর ছাড়তে বাধ্য হয় টাটা। বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সময় তৃণমূলে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে সামিল হলেও বর্তমানে এই ইস্যুতে নিজের মত পরিবর্তন করেছেন তিনি। সেই সিঙ্গুরেই এবার প্রধানমন্ত্রীর সভা। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ভোটের পূর্বে আশ্বাস, মোদী সরকার এলে এখানে টাটা ফিরবে। তিনি বলেন, আমরা জানি কিভাবে করতে হয়। আমরা উত্তরপ্রদেশে বিজনেস করিডর করছি, আর একটা তামিলনাড়ুতে হচ্ছে। এটা আর কোথাও নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়লে নাকও যাবে, নুরুলও যাবে, পাবেন না কিছুই। উনি শুধু নিজের পরিবারের জন্য করেন। CPM নেতা কলতান দাশগুপ্ত বলেন, নির্বাচনের আগেই এত বড় বড় কথা বলে বোঝা যায় না। এর আগে ভোটের সময় বলেছিলেন দুর্নীতিবাজদের ধরবে, ভোট এলে কাকে ধরি আর কাকে ছাড়ি। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, গুজরাটে যে কারখানা হয়েছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে, সেটা কেন বন্ধ হলো? আর এখানে টাটা আগে থেকেই বিনিয়োগ করছে। সিঙ্গুরের সেই সময় আন্দোলন ছিল সকল মানুষ ও সব রাজনৈতিক দলের। তখন রাজনাথ সিংও মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সব ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পূর্বেই শিক্ষকরা বেছে নিতে পারবেন স্কুলও। তবে 12.4450 পদে নিয়োগের জন্য মেধাতালিকায় থাকা সব শিক্ষকদের কাউন্সেলিং করে স্কুল অ্যালটমেন্ট বা স্কুল বাছাই পর্ব সম্পূর্ণ হতে বেশ কয়েক মাস লেগে যেতে পারে বলে জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আগামী 21 জানুয়ারির মধ্যেই প্রকাশিত
প্রকাশিত হবে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা। তারপর হবে নবম দশমের তথ্য যাচাই পর্ব শুরু হবে। বিকাশ ভবন সূত্রে খবর, মেধা তালিকা প্রকাশের পর সরস্বতী পুজো ও সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকায় 27শে জানুয়ারির আগে কাউন্সেলিং ও স্কুল বাছাই পর্ব শুরু করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে গত 27শে ডিসেম্বর 154 জন চাকরি প্রার্থীর তথ্য যাচাইয়ের জন্য নামের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। তাদের তথ্য যাচাই হয় গত 30শে ডিসেম্বর। এরপর গত 8ই জানুয়ারি 49 জনকে ইন্টারভিউয়ে ডাকা হয়। ইন্টারভিউ পর্ব শেষ হওয়া 2 সপ্তাহের মধ্যেই মেধা তালিকা প্রকাশ হবে। বিষয়ভিত্তিক মাধ্যম ও সংরক্ষণ ভিত্তিক চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হলেই চাকরির সুপারিশপত্র পেয়ে যাবেন প্রার্থীরা। গত বছর 14ই সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন করেছিল। পরীক্ষায় বসেছিলেন 2,29,606 জন। রেজাল্ট বের হয়েছিল গত 7ই নভেম্বর। জানুয়ারির প্রথম সপ্তাহে মেধা তালিকা প্রকাশ হবে বলে আশা করছিলেন চাকরি প্রার্থীরা, কিন্তু হাইকোর্টের নির্দেশের কারণে আরও 49 জনকে ইন্টারভিউয়ে ডাকতে গিয়ে মেধা তালিকা প্রকাশ ও কাউন্সেলিং পর্বে দেরি হয় বলে দাবি বিকাশ ভবনের। তবে জানুয়ারিতে কাউন্সেলিং শুরু হলেও বিধানসভা ভোটের আগেই পুরো কাউন্সেলিং পর্ব সম্পূর্ণ করতে চাইছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে নাম না করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে নজিরবিহীন আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। একরাশ বিরক্তি নিয়ে এদিন মমতা বলেন, এখানকার ইলেকশন কমিশনের এক ভুঁড়িওয়ালা আধিকারিক টাকা রাস্তায় ছোড়া থেকে শুরু করে নানা কেলেঙ্কারি নায়ক। নাম বলছি না, নাম মনে পড়লেই লজ্জা লাগে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ওই আধিকারিক একটি তালিকা দেখিয়ে দাবি করেছেন তৃণমূলের তরফে নাকি 8 জনের ক্লেম অ্যান্ড অবজেকশন জানানো হয়েছে, কিন্তু সেই তালিকা প্রকাশই করা হচ্ছে না। তার অভিযোগ, লিস্টটি যদি না দেখানো হয় তাহলে মানুষ জানবে কি করে? নোটিশ পাওয়ার পরেই তো তারা জানতে পারছে। কখনো আবার অ্যাম্বুলেন্সে করে শুনানিতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন গিয়ে বিষয়টা বুঝছে। সিইওকে নিশানা এই প্রথম নয়। গত বছর অক্টোবরেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দুর্নীতিতে অভিযুক্ত বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছিলেন, জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিদের বসিয়ে রেখে রাজ্যের সিইও অতি সক্রিয়তা দেখাচ্ছেন। সিইওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিও দেন এদিন সিইওকে, জানিয়ে নির্বাচন কমিশন অসন্তোষ প্রকাশ করে। এদিন বিজেপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, ঝাড়খণ্ড, বিহার ও ওড়িশা থেকে লোক এনে বাংলায় ভোট দেওয়ানোর চেষ্টা চলছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন থানার আওতায় ইআরওকে ও ডিএম অফিস থেকে নাকি এক এক জায়গায় 10,000 করে নাম ব্ল্যাক করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এটা করা যায় না, ওদের হুমকি দেওয়া হচ্ছে। খাতড়াতে ধরা পড়েছে, মালদহে লোক ফেলে রেখে পালিয়ে গিয়েছে। শুনানির সময়সূচি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, এখন বলা হচ্ছে 13 থেকে 14 তারিখ পর্যন্ত হিয়ারিং হবে, কিন্তু অনেক ক্ষেত্রেই তা হোয়াটসঅ্যাপে জানানো হচ্ছে। মমতার অভিযোগ, বিজেপি যা বলছে উনি প্রতি মুহূর্তে সেটাই বদলাচ্ছেন। মাইক্রো অবজারভার নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তার প্রশ্ন, যা কোনো রাজ্যে নেই তা বাংলায় কেন? এরা তো অ্যালাউড নয়। অসম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ডে এসআইআর হয়নি কেন? কটা রাজ্যে মাইক্রো অবজারভার আনা হয়েছে? নির্বাচন কমিশনের প্রতি সম্মান রেখেই তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে সম্মান করি, কিন্তু নিয়ম মেনে চলতেই হবে। সব মিলিয়ে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে নবান্ন থেকে কেন্দ্রীয় ও রাজ্য নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে সরব হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তেহরানের বিরুদ্ধে আমেরিকা বড় কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার তোড়জোড় শুরু করতেই বদলে গেল মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। সবাইকে অবাক করে দিয়ে ইরানের সমর্থনে এককাট্টা হয়েছে 3 শক্তিশালী উপসাগরীয় দেশ, সৌদি আরব, কাতার এবং ওমান। আমেরিকার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও এই দেশগুলি সাফ জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো আক্রমণ হবে আত্মঘাতী সিদ্ধান্ত। সৌদি আরব এমনকি আমেরিকাকে এই সতর্ক বার্তাও দিয়েছে যে যুদ্ধ শুরু হলে রিয়াদ কোনোভাবেই ওয়াশিংটনকে সামরিক সাহায্য করতে পারবে না। কেন এই 3 দেশ হঠাৎ ইরানের জন্য ঢাল হয়ে দাঁড়ালো? এর পিছনে রয়েছে 4টি গভীর কৌশলগত কারণ। প্রথমত, কাতার মনে করে ইরানে হামলা মানে গোটা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, যা কোনো দেশকেই নিরাপদ রাখবে না। দ্বিতীয়ত, সৌদি আরব তার আকাশসীমা মার্কিন যুদ্ধবিমানের জন্য বন্ধ করে দেওয়ার প্রচ্ছন্ন হুমকি দিয়েছে। তারা চায় না কোনো আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে নিজেদের ভাবমূর্তি নষ্ট করতে। তৃতীয়ত, রিয়াদের আশঙ্কা,
খামেনির পর ইরানের ক্ষমতা যদি ইসলামিক রেভলিউশনারি গার্ডের হাতে চলে যায় তবে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। চতুর্থত, ওমান তাকিয়ে আছে বিশ্ব বাণিজ্যের দিকে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 25% তেল এবং 20% এলএনজি পরিবহন হয়। ইরান এই পথ বন্ধ করে দিলে বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। পরিস্থিতি এতটাই সংবেদনশীল যে সৌদি সরকার তাদের দেশের সংবাদ মাধ্যমের উপর কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে যাতে ইরান বিরোধী কোনো নেতিবাচক খবর প্রচার না হয়। প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত মাইকেল র্যাটোনিও স্বীকার করেছেন যে ইরানকে পছন্দ না করলেও এই মুহূর্তে যুদ্ধের জন্য মোটেই প্রস্তুত নয় সৌদি আরব বা কাতার। কাতারের আল উদেইদ ঘাঁটিতে প্রায় 50,000 মার্কিন সেনা থাকা সত্ত্বেও দোহার এই অবস্থান পেন্টাগনকে চরম দুশ্চিন্তায় ফেলেছে। প্রতিবেশীদের এই অভাবনীয় সমর্থন আপাতত ইরানের জন্য এক বিশাল কূটনৈতিক স্বস্তি হিসেবে দেখা দিচ্ছে।